অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি স্মৃতি রানী সরকার, প্রভাষক, বাংলা বিভাগ, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ, ঢাকা। একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীরা সবাইকে অভিনন্দন। করোনার এই দুর্যোগ না থাকলে আজকে কলেজ ক্যাম্পাস মুখরিত হতো তোমাদের পদচারণায়। আজকে তোমাদের বরণে কোনো আয়োজন নেই, শুধু কবির ভাষায় বলবো, নেই আয়োজন নেই আভরণ, কি দিয়া তোদের করিব বরণ, পেতেছি তাই তো হৃদয় আসন তোমাদের বলিব বলে। আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য হৃদয় উৎসারিত ভালোবাসা। শিক্ষার্থীরা মনে রাখবে, রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। মানব জীবনে কোনো দুর্যোগ বা বিপদেই দীর্ঘকাল স্থায়ী হয় না। প্রত্যাশা রাখি এই দুর্যোগ থেকে আমরা খুব অচিরেই মুক্তি পাব এবং আবারও কলেজ করিডোর তোমাদের পদচারণায় মুখরিত হবে। তোমরা আবারও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবে, আমাদের সঙ্গে গল্প করতে পারবে। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ বইয়ের প্রথম গদ্যাংশ বিড়াল আলোচনা করব। বিড়াল প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষার্থীরা দেখে নিন সংক্ষিপ্তভাবে বঙ্কিমচন্দ্রের পরিচিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দের 26 জুন 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। শিক্ষার্থীরা, এই কাঁঠালপাড়া গ্রাম পরীক্ষার নৈর্ভিত্তিকে অনেকবার এসেছে। তাহলে মৃত্যুবরণ করেন 1894 খ্রিস্টাব্দের 8 এপ্রিল কলকাতায়। শিক্ষার্থীরা, আবারও বলছি, বঙ্কিমচন্দ্র জন্মগ্রহণ করেন 1838 সালে, মৃত্যুবরণ করেন 1894 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। বাংলা সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য তাকে এই উপাধি দেওয়া হয়। তাকে বাংলা উপন্যাসের জনকও বলা হয়, কারণ তিনি প্রথম বাংলা সাহিত্যে সার্থক উপন্যাস নির্মাণ করেন। তার আগে পেরিচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল রচনা করেন, কিন্তু সেটি সার্থক উপন্যাস হয়ে ওঠেনি। প্রথম শিল্পসম্মত সার্থক উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র, তাই তাকে বলা হয় বাংলা উপন্যাসের জনক। 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকা, যে পত্রিকাটি ঈশ্বরগুপ্ত সম্পাদনা করতেন, সেই পত্রিকায় কবিতা প্রকাশের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবনের সূচনা। 1858 সালে, এই সালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দুজন গ্র্যাজুয়েট হন বা স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার মধ্যে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর একজন যদুনাথ বসু। পেশা হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে, প্রশাসক হিসেবে কথিত আছে তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ বিচারক ছিলেন, এমনকি আমাদের খুলনায় যখন তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন তখন তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। শিক্ষার্থী, তোমরা জানো যে বাংলার ইতিহাসে ব্রিটিশ যে শাসন আমল, বঙ্কিমের জন্ম কিন্তু 1858, তখন কিন্তু আমাদের শাসন করছে ব্রিটিশরা। আর ব্রিটিশ শাসন আমলে একটি বর্বর ইতিহাস ছিল নীলকরদের অত্যাচার, নীল চাষ। তারা অনেক নির্যাতন করে আমাদের কৃষকদেরকে নীল চাষ করাতো। কৃষকের পেটে ভাত নেই, কিন্তু তাকে নীল চাষ করতে বাধ্য করা হতো। তোমরা যদি জাতীয় জাদুঘর শাহবাগে যাও তো দেখবে বড় কড়াই আছে, যে কড়াইতে নীল চাষ হতো। এই নীলকরদের অত্যাচার নিয়ে দীনবন্ধু মিত্র নাটক রচনা করেছেন, তোমরা এটা জানো, সেই নীলদর্পণ নাটক। তো পেশায় যখন বঙ্কিমচন্দ্র ম্যাজিস্ট্রেট ছিলেন, সরকারি চাকরি করতেন, তারপরও তিনি ওই সময় নীলকরদের অত্যাচার দমনে কাজ করেছেন। এটা বেশ তার যে সাম্যবাদী মানসিকতার একটা অন্যতম প্রকাশ, এখানে তিনি কৃষকদের পক্ষে কাজ করেছেন। তার প্রথম উপন্যাস রাজমোহন সোয়াই। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি নৈর্ভিত্তিক আসে, অনেকেই দুর্গেশ নন্দিনী দাগিয়ে দেয়, কিন্তু দুর্গে যদি বলা হয় বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কি, তাহলে দাগাতে হবে রাজমোহন সোয়াই। তিনি প্রথমে ইংরেজিতে একটি উপন্যাস লেখেন, তারপর তিনি লেখেন প্রথম, কিন্তু যদি পরীক্ষা আসে প্রথম সার্থক উপন্যাস কি, তবে লিখতে হবে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস নয়, এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তাই 1865 সালে এটি প্রকাশিত হয়। এই সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্র মোট 15টি উপন্যাস রচনা করেন, তার মধ্যে একটি ইংরেজি, বাকি 14টি হচ্ছে বাংলা।
এই উপন্যাসের নামগুলো হলো কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, রাজসিংহ। কপালকুণ্ডলা উপন্যাস এটি প্রথম সার্থক রোমান্স উপন্যাস এবং এই উপন্যাসটি 1966 সালে প্রকাশিত হয় এবং এখানে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ পথিক তুই পথ হারাইয়াছ, এই সংলাপটি এখান থেকে নেওয়া, কপালকুণ্ডলা থেকে। এখানে নায়িকা কপালকুণ্ডলা থাকে, যে বনের মধ্যে পালিতা, সে নায়ক নবকুমারকে বনের মধ্যে বলে পথিক তুমি পথ হারাইয়াছ, আর এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ। বঙ্কিমচন্দ্র যদিও কবিতা দিয়ে তার সাহিত্য জীবন রচনা শুরু করেছিলেন, কিন্তু আসলে তিনি পরবর্তীতে শুধু উপন্যাস এবং প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। তার প্রবন্ধ গ্রন্থ লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ। শিক্ষার্থীরা, আমরা সংক্ষিপ্তভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতি জানলাম। এবার আমরা বিড়াল প্রবন্ধের গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখব। বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধটি সাধুরীতিতে লেখা হয়েছে। এখানে অনেক কঠিন শব্দ আছে, সঙ্গে আঞ্চলিক শব্দ আছে। চারপায়া শব্দটির অর্থ হচ্ছে টুল বা চৌকি। প্রেতের পর শব্দটির অর্থ প্রেতের মতো, প্রেত মানে ভূতের মতো। এখানে উপমায়িত করা হয়েছে। আমরা জানি যে কোনো কিছুর সঙ্গে তুলনা করলে সেটাকে উপমা বলা হয়। আর নেপোলিয়ান, তিনি ফরাসি সম্রাট ছিলেন। তিনি ইউরোপের প্রায় অধিকাংশ অঞ্চল তিনি তার ক্ষমতায় নিয়ে এসেছিলেন, কিন্তু 1815 সালে বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ হয়, যেটা বেলজিয়ামের ওয়াটারলু নামক জায়গায় অনুষ্ঠিত হয় এবং এই যুদ্ধে তিনি পরাজিত হন। তোমরা জানো নেপোলিয়ান বোনাপার্ট এটি বিখ্যাত। প্রিয় শিক্ষার্থীরা, এই 1815 সালে এই ওয়াটারলু যুদ্ধক্ষেত্রে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট তিনি পরাজিত হন। তার একটি বিখ্যাত উক্তি আছে যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। ওয়েলিংটন ইউরোপের বীর যোদ্ধা ছিলেন। এই ওয়েলিংটনের কাছেই নেপোলিয়ান পরাজিত হন। ডিউক, ডিউক শব্দটির অর্থ অতীতে ইউরোপের যে স্বাধীন অঞ্চলের শাসকরা থাকতো তাদেরকে ডিউক বলা হতো। মার্জার শব্দের অর্থ হচ্ছে বিড়াল এবং এটির স্ত্রীলিঙ্গ হচ্ছে মার্জারি, মানে স্ত্রী বিড়াল। যষ্টি শব্দের অর্থ হচ্ছে লাঠি। ভার্য শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। শতরঞ্জ খেলা অর্থ হচ্ছে দাবা বা পাশা খেলা। লাঙ্গুল শব্দের অর্থ হচ্ছে লেজ বা পুচ্ছ। সোশিয়ালিস্টিক শব্দের অর্থ সমাজতান্ত্রিক। এটি একটি রাজনৈতিক মতবাদ, যে মতবাদে বলা হয় যে সকল মানুষ সমাজে সমান। জলযোগ শব্দের অর্থ হালকা খাবার, আমরা যাকে নাস্তা বলি। সরিষাভর, এটাও একটি উপমা। এখানে সরিষাভর বলতে স্বল্প পরিমাণকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, আমরা শব্দার্থ এবং গুরুত্বপূর্ণ টিকা দেখলাম। এবার আমরা বিড়াল এই প্রবন্ধের মূল বক্তব্য পড়ব। বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেহেতু পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন, অর্থাৎ যেহেতু তিনি শাসকের চাকরি করছেন, তাই শাসকের বিরুদ্ধে সরাসরি কখনো কিছু বলতে পারেননি। তাই তাকে ছদ্মনাম নিয়ে এ প্রবন্ধগুলো লিখতে হয়েছে। কমলাকান্ত দপ্তরের মোট 13টি প্রবন্ধ আছে, তার একটি বিড়াল। এটি হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক রচনা। প্রথম অংশে নিখাদ হাস্যরস তিনি বর্ণনা করেছেন, এনেছেন, এবং শেষ অংশে তিনি গুড়ার্থকে সন্নিবেশিত করেছেন। বিড়াল, এখানে বিড়াল এবং কমলাকান্ত দুটি গুরুত্বপূর্ণ চরিত্র। বিড়াল, শিক্ষার্থীরা, বিড়াল এখানে নিম্ন শ্রেণীর শোষিত নিপীড়িত মানুষের প্রতিনিধি, আর কমলাকান্ত সমাজের উচ্চ শ্রেণীর মানুষের প্রতিনিধি। এই প্রবন্ধে, এই হাস্যরসাত্মক ব্যঙ্গ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত সাহসী পরিচয় দিয়েছেন। তিনি সরকারের প্রশাসকের লোক হয়েও তিনি এখানে সাম্যের কথা বলেছেন। তিনি বিড়ালের মধ্য দিয়ে সমাজের যত নিম্ন শ্রেণীর শোষিত বঞ্চিত মানুষ আছে, নিপীড়িত, তাদের অধিকারের কথা বলছেন, তাদের প্রতিবাদের কথা বলছেন, তাদের সম অধিকারের কথা বলেছেন। প্রবন্ধটি শুরু হয়েছে বিড়াল কমলাকান্তকে দিয়ে। এই কমলাকান্ত আফিমখোর, সে আফিম খেয়ে প্রায়ই বুঁদ হয়ে থাকে নেশায়। তো একদিন সে নেশা আক্রান্ত হয়ে বুঁদ হয়ে আছে। এমন সময়ে তিনি বসে বসে চলে গিয়েছেন সেই বেলজিয়ামের ওয়াটারলু যুদ্ধক্ষেত্রে, এবং নেশার ধরে তিনি ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে কি তিনি
ওয়াটারলু যুদ্ধে জিততে পারতেন কিনা ডিউকের সঙ্গে। কিন্তু হঠাৎ করে তার ওই ভাবনার মধ্যে বিড়াল এসে তার রেখে যাও দুধ খেয়ে নেয়। তখনই বিড়াল এবং কমলাকান্তের মধ্যে কথোপকথন শুরু হয় এবং এই কাল্পনিক কথোপকথনের মাধ্যমেই প্রবন্ধটি রচিত হয়েছে। এই বিড়াল এসে এই দুধ খাবার জন্য আমরা জানি সমাজের প্রচলন আছে যে বিড়াল যদি দুধ খেতে আসে তো তবে তাকে লাঠি দিয়ে পেটাতে হবে। কমলাকান্ত ভাবছে যে আমি যদি না করি তাহলে তো বিড়ালটি আমাকে কাপুরুষ ভাববে, অতএব তাকে কাপুরুষ ভাবতে দেওয়া যাবে না, আমাকে পেটাতে হবে। সেটি যষ্ঠী মানে লাঠি হাতে নিয়ে বিড়ালকে পেটাতে গিয়েছে। তখন বিড়াল তাকে প্রতিবাদ করে উঠেছে, নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধি হয়ে বিড়াল প্রতিবাদ করে উঠেছে এবং ব্যঙ্গাত্মক করে বলেছে যে কেহ মরে বিল চেছে কেউ খায় করে। অর্থাৎ বিড়াল ব্যঙ্গাত্মকভাবে বলেছে এই তিল তিল করে তিলোত্তম সভ্যতা গড়ে তোলে নিম্ন শ্রেণীর শ্রমজীবী মানুষ, কিন্তু এই শ্রমজীবী মানুষ কিন্তু সে অধিকার ভোগ করে না। সমাজের 90% সম্পদ কুক্ষিগত হয় ধনিক শ্রেণীর হাতে। পরবর্তীতে তাই বিড়াল প্রতিবাদ ধ্বনিত হয়ে বলে যে তোমাদের ক্ষুধা আছে আমাদের কি নাই? তোমরা খেতে গেলে তো আমরা লাঠি হাতে মারতে যাইনি, তাহলে তোমরা কেন আমাদেরকে মারতে আসো? এই কথার মধ্য দিয়ে বিড়ালের কথা নয়, এটি নিম্ন শ্রেণীর মানুষের কথা। যে ধনিক শ্রেণী যখন সম্পদকে কুক্ষিগত করে, কারণ তারা যে কুক্ষিগত না করতো বিড়ালের যুক্তি, তাহলে তো নিম্ন শ্রেণীর মানুষ এই দরিদ্রতা ভুগত না। তারা যেহেতু নিম্ন শ্রেণীর অধিকারকে কুক্ষিগত করে, তাই নিম্ন শ্রেণীর মানুষ নানা অন্যায়ের সঙ্গে চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে। বিড়াল এই যুক্তি দেওয়ার সঙ্গে কমলাকান্ত বলে যে তোমাদের অত্যাচারে যদি সমাজের ধনবৃদ্ধি না হয় তাহলে সমাজের উন্নয়ন ঘটবে কিভাবে? কিন্তু বিড়াল বলে তার প্রতিবাদ ধ্বনি যে সমাজের উন্নয়ন মানে তো কিছু ধনিক মানুষের উন্নতি, সে উন্নতি দিয়ে আমি কি করব আমি যদি খেতে না পাই? এবং বিড়াল শেষ পর্যন্ত আমাদের প্রবন্ধের শেষ পর্যন্ত সে বারবার বলেছে যে খাইতে দাও নয়তো চুরি করি। সে প্রতিবাদ করে বলছে খেতে দিতে হবে, নাহলে চুরি করবো। কারণ এই চোরের কারণে, এই অন্যায়ের কারণ দায়িত্ব ধনিক শ্রেণী, যারা এই নিম্ন শ্রেণীর মানুষের সম্পদকে কুক্ষিগত করছে। তারা যদি এই সম্পদকে তারা সঞ্চিত না করত, যদি তারা দরিদ্র মানুষের সম্পদকে আত্মসাৎ না করতো, তাহলে সমাজে নিম্ন শ্রেণীর মানুষ থাকতো না, তারা অন্যায় কাজ করতো না। এবং কমলাকান্ত নানা যুক্তি দেওয়ার পরও বিড়ালের যুক্তির কাছে সে হেরে যায় এবং বিড়াল বলে যে তোমাদের পাতের ভাত মাছের কাঁটা ফেলে দিলেও তো হয়, কিন্তু তোমাদের মনুষ্য জাতির একটি স্বভাব, তোমরা তেলা মাথায় তেল দাও, যার খাবার আছে তাকে খেতে দাও। কিন্তু মানে আসলে আমাদের সমাজে যে শোষণের চিত্র এটি তিনি দেখিয়েছেন বিড়ালের কথোপকথনের মাধ্যমে। শেষে যখন কমলাকান্ত পরাজিত হয়ে যাচ্ছে তখন সে বলল যে তাকে বোঝানো চাই তুমি বই পড়ো, তোমার জ্ঞান দরকার। কিন্তু বিড়াল বলল যে আসলে যদি আপনি আমাকে দণ্ড দিতেই চান তাহলে যে বিচারকই দণ্ড দেবেন তো তাকে আগে 3 দিন উপবাস করতে বলবেন। সে যদি 3 দিন উপবাস করবার পর কারো ভাড়ারে গিয়ে ধরা না পড়ে, চুরি করে তার খেতে ইচ্ছে না করে, তখন আপনি চোরকে ফাঁসি দেবেন। তখন কমলাকান্ত পরাজিত হয়ে তার কাছে বলে যে তুমি এখন আর চুরি করো না, পরের বেলা আসো, আমি তোমাকে আবার একটুখানি আপন খেতে দেবো। কিন্তু বিড়ালের সেই প্রতিবাদ ধ্বনি নিম্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে যে চুরি করবো কি না করবো সেটা ক্ষুধা অনুসারে বিবেচনা করবো, কিন্তু আফিফের আবার কোনো বিশেষ প্রয়োজন নেই। শিক্ষার্থীরা মূলত এই প্রবন্ধের মধ্য দিয়ে, এই হাস্যরসাত্মক প্রবন্ধের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিম্ন শ্রেণীর মানুষের যে অধিকার থেকে বঞ্চনা, যে শোষণ, সে কথা তুলে ধরেছেন এবং তাদের অধিকারের অধিকারের প্রতিষ্ঠা করবার জন্য প্রতিবাদ ধ্বনি যেমন সে ধ্বনিত করেছে বিড়াল, একইভাবে সেই অধিকার প্রতিষ্ঠার কথা বলেছে, প্রতিবাদ করেছে। শিক্ষার্থীরা তোমরা এই প্রবন্ধটি বাসায় পড়বে, এটি সাধুরীতিতে লেখা, অত্যন্ত তৎসম অনেক শব্দ ব্যবহার করা আছে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই প্রবন্ধটি পড়িয়ে দেব এবং সঙ্গে কিছু লাইন ব্যাখ্যা করে দেব। বাড়িতেই থাকবে, ভালো থাকবে আর বাবা মায়ের খেয়াল রাখবে, ভালো থেকো। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত।